আজকে হচ্ছে আমরা 9-10 যে কেমিস্ট্রি বইটা আছে ওইটার 11th চ্যাপ্টার মানে হচ্ছে জৈব রসায়ন যেটা ওই অধ্যায়টা একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে জৈব রসায়ন বা জীবাশ্ম জ্বালানি প্রবাবলি অধ্যায়টার নাম। মানে 9-10 এর কেমিস্ট্রি বইয়ের যে জৈব রসায়নটা আছে যেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ওই অধ্যায়ের কিছু বিক্রিয়া টিক্রিয়া আছে, ওই জিনিসগুলা আমরা একটু দেখব। ফার্স্টে যে বিক্রিয়াটা দেখতেছি আমরা, যেখানে কার্বন ডাই অক্সাইড আর চার অণু হাইড্রোজেন মিলে কি হইতেছে CH4 বা মিথেন, এবং তার সাথে 2 অণু পানি। এই যে এই বিক্রিয়াটা কিন্তু মোটামুটি একটা বিখ্যাত বিক্রিয়া বলা যায়, কারণ এই বিক্রিয়ার মধ্যে কি হইতেছে যে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা আছে এই গ্যাসটা 4 অণু হাইড্রোজেনের সাথে বিজারিত হইতেছে এবং বিজারিত হয়ে মিথেন উৎপন্ন করতেছে। মিথেনটা কি? মিথেন হচ্ছে একটা কি বলা হয় অ্যালকেন, অ্যালকেন গোষ্ঠীর প্রথম সদস্য। তো এই অ্যালকেন তৈরির একটা বিক্রিয়া হচ্ছে এটা। কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা হাইড্রোজেনের মাধ্যমে বিজারণ করি তাহলে আমরা কি পাই? মিথেন পাই, এবং তার সাথে আমরা নিকেল প্রভাবক ইউজ করি। তো আমরা যদি বিজারণ করি হাইড্রোজেন দিয়ে, আমরা মোটামুটি নিকেল দিয়ে বিজারণ করবো। যেমন এই জায়গায় আমরা ইথাইনকে যখন বিজারণ করতেছি তখন আমরা নিকেল দিতেছি, তারপরে ইথিনকে যখন বিজারণ করতেছি তখন আমরা নিকেল দিতেছি, এই তো আর কি। তো এই 2 নাম্বার এবং 3 নাম্বার এটার মধ্যে আসলে আমরা দেখতেছি যে কোনো একটা হাইড্রোকার্বন যদি থাকে তাহলে তার সাথে যদি আমরা হাইড্রোজেন দিয়ে বিজারণ করি তাহলে মোটামুটি একটা তো তৈরি করা যায়, অ্যালকেন তৈরি করা যায়। যেমন এখানে কার্বন ডাই অক্সাইডকে বিজারণ করে আমরা একটা অ্যালকেন তৈরি করতেছি। ইথাইন, ইথিন এগুলো হচ্ছে গিয়া কি বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এদেরকে যদি আমরা বিজারণ করি তাহলে কি ইথান উৎপন্ন হয়, এগুলা দেখতেছি। এই বিক্রিয়াগুলা একটু জানা দরকার। এখন এই বিক্রিয়ার মধ্যে আসলে কি ঘটে? এই যে এই দুইটার মধ্যে এদের একটা হচ্ছে সিগমা বন্ধন, এদের 3টা বন্ধনের মধ্যে এখানে হচ্ছে একটা সিগমা বন্ধন, এর 2টা বন্ধনের মধ্যে যে কোনো একটা হচ্ছে তোমার সিগমা বন্ধন, আর বাকি যে 2টা আছে এগুলো হচ্ছে যে পাই বন্ধন, পাই বন্ধন, আর এটার একটা পাই বন্ধন। সিগমা বন্ধন কিরকম? সিগমা বন্ধন হচ্ছে একদম সামনাসামনি অতিক্রমণ ঘটে 2টা অরবিটালের। এই যে যদি কার্বনের 2টা অরবিটাল থেকে থাকে তাহলে ওই 2টা অরবিটাল এরকম সামনাসামনি অতিক্রমণ করে, যেটা অনেক শক্তিশালী হয়। তাহলে এই শক্তিশালী বন্ধনটা খুব বেশি ভাঙা সম্ভব না। তো পাই বন্ধন যেটা ওইটা হচ্ছে এরকম পাশাপাশি বন্ধন, এই যে এরকম একটা অরবিটাল আর ওই পাশের আরেকটা অরবিটাল এরকম করে হালকা করে টাচ করে রাখে, এরকম একটা অবস্থা। এরকম পাশাপাশি অরবিটালের হচ্ছে গিয়া এই পাই বন্ধন, এই পাই বন্ধনটা ভাঙা মোটামুটি সিগমা থেকে অনেক সহজ। তো এই ইথাইনে হচ্ছে 2টা পাই বন্ধন আর ইথিনে হচ্ছে একটা পাই বন্ধন। এই পাই বন্ধন গুলোর মধ্যে গিয়া হাইড্রোজেন অ্যাটাক করে, এই হাইড্রোজেন অ্যাটাক করে এই ইথাইন এগুলো উৎপন্ন করে। এই নিকেল এই জায়গায় কি কাজ করে? নিকেল হচ্ছে যে হাইড্রোজেনকে ভাঙতে সাহায্য করে, হাইড্রোজেনকে ভেঙে এই জায়গায় অ্যাটাক করতে সাহায্য করে। আচ্ছা, তারপরে যে এখানে একটা বিক্রিয়া দেখতেছি, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডুমা বিক্রিয়া। এটা হচ্ছে ডুমা বিক্রিয়া বা এটার অপর নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেন? কারণ এই জায়গায় হচ্ছে 2 কার্বন আর এই জায়গায় হচ্ছে 1 কার্বন, তার মানে কি করতেছে একটা কার্বনের রিডিউস হচ্ছে, রিডাকশন হচ্ছে। কার্বনকে কমানো মানে ডিকার্বক্স করা। তাই এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটার অপর নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার মধ্যে কি ঘটে? সোডিয়াম ইথানয়েড মানে হচ্ছে সোডিয়াম ইথানয়েড আসলে কি? ইথানোয়িক অ্যাসিড যেটা CH3COOH, এই অ্যাসিডের H প্লাসটা যখন ছেড়ে দিল তখন কি CH3COO মাইনাস হইল। তাহলে এই আয়নটার সাথে যখন সোডিয়াম মিলে তখন কি হবে? সোডিয়াম ইথানয়েড, এটা একটা লবণ। এই লবণের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, যে জায়গায় আমার মাধ্যম থাকবে ক্যালসিয়াম অক্সাইড, মানে চুনের পানির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে যদি সোডিয়াম ইথানয়েড যোগ করা হয় তাহলে এই 1 কার্বন COO অংশটুকু এই সোডিয়ামের NaO এর সাথে মিলে Na2CO3 উৎপন্ন করে। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট লবণ। আর তার সাথে যে CH3 আর এই জায়গার একটা H মিলে উৎপন্ন করে কি? মিথেন। আচ্ছা, আর এই জায়গায় কি এখানে এই পুরা কাহিনীটা হচ্ছে মিথেনের ক্লোরিনেশন। এটা কি? এটা হচ্ছে মিথেনের ক্লোরিনেশন। মিথেনের ক্লোরিনেশনের মধ্যে কি করতেছে? যে মিথেন আস্তে আস্তে ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, এবং প্রতিবার কি ইউভি রশ্মির প্রভাবে ক্লোরিন এগুলো হচ্ছে ফ্রি রেডিকেলে সৃষ্টি হয়। মানে কি হয়, ক্লোরিন আর এই যে ক্লোরিন এরা তো নিজেদের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে রাখছে।
তো এদের মধ্যে যখন ইউভি পড়ে তখন এরা ভাঙে যায় এবং নিজেদের ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়। তখন এই যে একটা জিনিস উৎপন্ন হইল, এদেরকে বলা হয় ফ্রি রেডিক্যাল। মানে ফ্রি রেডিক্যাল আর নর্মাল একটা ক্লোরিন পরমাণু এর মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রি রেডিক্যালের ইলেকট্রনটা একদম সবচেয়ে বাইরের স্তরে আছে। এর অর্থ হচ্ছে সে খুবই বিক্রিয়াশীল, মানে একদম বিক্রিয়া করে ফেলবে এরকম। অথচ একটা নর্মাল ক্লোরিন যেটার ভিতরের স্তরে ইলেকট্রনগুলো আছে সেটা এতটা বিক্রিয়াশীল না। এই ফ্রি রেডিক্যালগুলো অনেক বেশি বিক্রিয়াশীল হয়। তাহলে ফ্রি রেডিক্যালগুলো কি করে, এই মিথেনকে গিয়ে অ্যাটাক করে এবং অ্যাটাক করার ফলে কি হয়, একটা কার্বনের কিন্তু 4টা হাত, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। একটা ফ্রি রেডিক্যাল ক্লোরিনকে যখন অ্যাটাক করে তখন এই বন্ধনটা আস্তে 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 আলাদা হয়ে যায় এবং এক সময় গিয়ে ছুটে যায়। ছুটে গিয়া এই যে আরেকটা ফ্রি রেডিক্যাল আছে এর সাথে মিলে HCl গঠন করে। অথবা এটার ব্যাখ্যায় ফ্রি রেডিক্যাল যদি না হইতো তাহলে এরকম হইতে পারতো, এইভাবে যদি ক্লোরিন একটু অসমভাবে বিভাজিত হয়, এটা হচ্ছে Cl প্লাস হালকা আর এটা হচ্ছে Cl মাইনাস হালকা, মানে একটা ইলেকট্রন অসমভাবে মানে বিভাজন হয়েছে। সো এর ইলেকট্রনটা এই ক্লোরিন নিয়ে নিছে, এরকম ভাবে যদি বিভাজন হইতো তাহলে CH4 এর মধ্যে এই ক্লোরিন প্লাসটা এসে ইয়া করলো, ডিস্টার্ব করার কারণে এখান থেকে H প্লাস বের হয়ে গেল। এই H প্লাস আর Cl মাইনাস মিলে HCl গঠন করলো। এভাবে মোটামুটি বোঝা যায়। তো সেম ভাবে প্রতিটার মধ্যে এরকম ঘটনা ঘটতেছে। এইখানে আসার পরে এই যে যৌগটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে কি ক্লোরোফর্ম। এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্ম বলতে আসলে কি বোঝায়, এটা হচ্ছে যে এরকম টাইপের CH3 এরকম একটা যৌগকে বলা হয়, এটারে বলা হয় হচ্ছে হ্যালোফর্ম। হ্যালোফর্ম মানে কি, এই হ্যালোজেন দিয়ে যদি এরকম একটা যৌগ গঠন হয় তাহলে সেটারে বলা হয় হ্যালোফর্ম। এখন এক্স এর জায়গায় যদি ক্লোরিন থাকে তাহলে এটা বলা হয় ক্লোরোফর্ম, যদি এই জায়গায় আয়োডিন থাকে তাহলে এটা বলা হয় আয়োডোফর্ম, এরকম আর কি। এই ক্লোরোফর্ম কি করে, মানুষের কি চেতনাকে বন্ধ করে দেয় এইটুক। আর এই জায়গায় কি করতেছে যে মিথেনের সাথে বারবার ক্লোরিনের বিক্রিয়া করতে 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 টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হচ্ছে এবং বারবার হচ্ছে প্রতিটা ধাপে একটা করে HCl পরমাণু উৎপন্ন হচ্ছে, অণু উৎপন্ন হচ্ছে এবং প্রতিবারই কিন্তু প্রভাবক ইউভি রশ্মি। তারপরে এখানে আমরা দেখতেছি যে ইথিন এর সাথে পানি উচ্চ চাপ তাপ ফসফরিক অ্যাসিড এগুলোর প্রভাবে ইথানল উৎপন্ন করে। আর এখানে হচ্ছে ইথানলের সাথে আবার H2SO4 যোগ করলে পানি ইথিন এবং পানি উৎপন্ন হয়, এগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, ইথিনের জন্য কি হয়, এটা হচ্ছে ডাবল বন্ড। সো একটা সিগমা একটা পাই বন্ধন খুব সহজে ভাঙতে পারে। এবং পানি কেমনে ভাঙে, পানি কিন্তু যেরকম H আর OH, H প্লাস আর OH মাইনাস হিসেবে ভাঙে। তো এইখানে যে পাই ইলেকট্রনের কারণে কি কোনো একটা ইয়ার মধ্যে দুইটা অংশের মধ্যে এদের মধ্যে মাঝখানে ইলেকট্রন ঘনত্বটা একটু বেশি হয়। কারণ ইলেকট্রন ঘনত্ব বেশি হইলে এই জায়গায় ইলেকট্রনের কারণে আকর্ষিত হবে কি H প্লাস না, H প্লাস গিয়ে আকর্ষণ হবে এবং আকর্ষিত হওয়ার ফলে এই যে এরকম এই হচ্ছে অবস্থা, একটা H প্লাস আইসা এরা অ্যাটাক করলো এবং অ্যাটাক করে এই বন্ধনটারে ভাঙিয়ে দিল। ভাঙিয়ে দিয়ে সে কি করলো, এই বন্ধনটা সে নিজে নিয়ে নিল। এখন তার যে বন্ধন খালি হয়ে গেছে, তারও ইলেকট্রনটা কি ও নিয়ে গেছে না, তাহলে সে হয়ে গেছে এখন কি পজিটিভ চার্জে চার্জিত। কারণ তার পজিটিভ চার্জে চার্জিত হওয়া অবস্থায় কি OH মাইনাসটা ওরা এসে অ্যাটাক করবে না, এবং অ্যাটাক করার ফলে দেখো তো কি হইলো, CH3 হয়ে গেছে আর এই পাশে CH2OH উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে ইথানল এমনি উৎপন্ন হয়েছে এই জায়গায়। তো এটার জন্য কি অপটিমাম টেম্পারেচার বা এগুলা এই জায়গায় কিছু বলা নাই, বলছে যে উচ্চ তাপ উচ্চ চাপ আর ফসফরিক অ্যাসিড। সো এটা সম্ভবত এরকম ছিল যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 300 ATM চাপ এবং H3PO4, এই হচ্ছে এই অবস্থা, যার কারণে ইথানল উৎপন্ন হইতেছে। আর এই জায়গায় ইথানল থেকে ইথেন উৎপন্ন করার প্রক্রিয়া এটা বলা হইতেছে। এটা কিভাবে হয়, ইথানলের সাথে H2SO4, এই যে H2SO4 কিন্তু নিরোধক মানে কি, কোনো একটা যে আছে উপাদান আছে, রাসায়নিক উপাদান, এটা থেকে পানি বের করে নেয়, H2O বের করে নেয়। তাহলে এই H2O বের করে নেওয়ার যে ইয়াটা, মানে যে যারা নেয় তাদেরকে বলা হয় নিরোধক। তো এটা ছাড়াও আরো অনেক নিরোধক আছে, যেমন আমার জানা মতে
P2O5 এরকম একটা নিরোধক আছে। আচ্ছা, এই নিরোধকগুলোর কাজ কি? পানি বের করে নেয়। তাহলে ইথানল থেকে যদি আমি এখনো পানি বের করে নিই তাহলে কি ঘটবে? এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখান থেকে একটা OH বের হয়ে যাবে, দুইটা মিলে এখনো পানি বের হয়ে গেল। বের হয়ে গেলে কি উৎপন্ন হবে? ইথিন। সো H2SO4 এর জায়গায় যদি P2O5 দেওয়া হয় তাও এরকম ইথিন উৎপন্ন হবে। এবং এটার কিন্তু আরেকটু ভাঙা প্রসেসও আছে। এটা যদি দেখাইতে চাই, আচ্ছা, এটার উল্টা প্রসেসটা আর কি এরকম। সো এটা হচ্ছে যে CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি আমরা H2SO4 ইয়ে করি তাহলে H2SO4 কে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, মোডটা চেঞ্জ করে নিই। H2SO4 কে আমরা এই যে HSO4 H প্লাস আর HSO4 মাইনাস এভাবে ভাঙতে পারি। ভাঙলে কি হলো? এই যে এই H প্লাস এটাই গিয়ে অ্যাটাক করবে আর HSO4 মাইনাসটা এটাই গিয়ে অ্যাটাক করবে। তাহলে এটা থেকে উৎপন্ন হলো কি? CH3SO4 এরকম হলো অনেকটা। তাহলে এইখান থেকে যখন আমি একটু তাপ দিব, তাপ দিলে এটা থেকে পানি বের হয়ে যাবে এবং আবার H2SO4 উৎপন্ন হবে। তখন এই জায়গায় ডাবল বন্ডটা থেকে যাবে। তখন জিনিসটা হবে যেরকম CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2SO4। এই হলো মোটামুটি অবস্থা। এই এই জায়গায় আর কি, এখান থেকে যদি তাপ না দিয়ে আমি যদি পানি ইউজ করতাম, পানি ইউজ করলে ডাইরেক্ট আবার এই জায়গায় ইয়ে উৎপন্ন হইতো, ইথানল উৎপন্ন হইতো, ইথানল। তো এগুলো আর কি পারস্পরিক কিছু কনভার্সন টনভার্সন আছে। তো ইথিন থেকে ইথানল তৈরি করার প্রক্রিয়া হচ্ছে এটা। তো নিচের এটা তো আর দরকার নেই, ইথিন থেকে তো ইথিন কেউ বানায় না নর্মালি। তো এই জায়গায় আবার কি করছে যে ইথাইল ক্লোরাইড এটার সাথে NaOH বিক্রিয়া করায় ইথেন উৎপন্ন করছে। এটা কিভাবে ঘটে? এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড CH3CH2Cl এরকম যে ইয়া থাকে, অবস্থাটা থাকে, এদেরকে বলা হয় অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড। এটার অবস্থা কিরকম? CnH2n+1X। এই যে জিনিসটা আছে এটার সাথে NaOH যখন বিক্রিয়া করে তখন এই সোডিয়াম আর এখান থেকে যে হ্যালোজেনটা আছে এটা মিলে একটা লবণ উৎপন্ন করে, সোডিয়াম ক্লোরাইড। এবং এই জায়গায় আমার কি আছে? OH আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন নিয়ে নেয় তাহলে হচ্ছে পানি উৎপন্ন করে। তো এই যে ইথাইল ক্লোরাইড এই জিনিসটা কিভাবে উৎপন্ন হয়? এটা কিন্তু আমরা আগের ইয়াতে দেখলাম, ক্লোরিনেশনের মধ্যে দেখলাম যে এরকম একটা অ্যালকেনের সাথে যদি ক্লোরিন ইউভি রশ্মির প্রভাবে বিক্রিয়া করে তাহলে যেরকম ক্লোরো ইথেন মিথেন এরকম উৎপন্ন হওয়া সম্ভব। তো এই জায়গায় কিন্তু আমরা ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড ইউজ করছি। তো এটা এইভাবে উৎপন্ন করা যাবে। আমার যদি থাকে C2H4, এটার সাথে আমি Cl2 বিক্রিয়া করায়া ইউভি রশ্মির প্রভাবে তবে আমি এই জিনিসটা আনতে পারবো, C2H5Cl। তারপরে দেখি আমরা এই জায়গায় ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন উৎপন্ন করার বিক্রিয়াটা বলা হয়েছে। ক্যালসিয়াম কার্বাইডটা কি? এটা হচ্ছে যে দুইটা কার্বন যদি ক্যালসিয়াম এর সাথে এইভাবে যুক্ত থাকে, এইভাবে যুক্ত থাকলে এটার সাথে যখন আমরা H2O মিশাবো তখন H2O মিশাইলে কি হবে? এটার থেকে যে এটার কিন্তু দুইটা ভাগে এভাবে ভাঙানো যায়, H প্লাস আর OH মাইনাস। তো দুইটা OH মাইনাস এরা এই ক্যালসিয়ামের সাথে মিশে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ফেলাইলো। এখন এই যে দুইটা কার্বন, এই কার্বন এরা কি অবস্থায় আছে? এইভাবে অবস্থায় আছে। এই যে চারটা হাত ব্যবহার করে হয়েছে না কার্বনের, কার্বন নিজেদের মধ্যে তিনটা বন্ডে এরকম অলরেডি যুক্ত আছে। তাহলে এদের একটা বন্ড ফাঁকা হয়ে গেল। তাহলে এই H প্লাস দুই অণু থেকে দুইটা H প্লাস এসে এই জায়গায় অ্যাটাক করে দিবে এবং অ্যাটাক করে এটা কি ইথাইন উৎপন্ন হয়ে গেল। এই জায়গায় কি করছে? এই জায়গায় হচ্ছে জারণ করছে যে ইথিন এই পানি এবং জাইমান অক্সিজেনের প্রভাবে ইথিনের গ্লাইকল উৎপন্ন করে। এটা কি হয়েছে? যে KMnO4 আর KOH এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে এই জাইমান অক্সিজেনটা উৎপন্ন করে। তো এটা দেওয়া আর এটা দেওয়ার উদ্দেশ্য কি? এই যে জাইমান অক্সিজেন এটা কোথা থেকে আসছে সেটা বলা। তারপরে এই জায়গায় পানি ইউজ করছে H2O এবং H2O ইউজ করছে পরে এই জাইমান অক্সিজেন এবং H2O মিললা OH আর OH গঠন করছে এবং তারা গিয়া এখানে অ্যাটাক করে দিছে এবং ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়েছে। আর এই জায়গায় কি ইথিনের ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা যেটা বলা হয় বিয়ার পরীক্ষা, ওটার মধ্যে কি করতেছে যে ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের যে লাল যেটা আছে লাল কালারের যে দ্রবণ সেই কালারটাকে বিনষ্ট করে এবং ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এগুলা কারা করে? এগুলা করে হচ্ছে ইথাইন মানে অসম্পৃক্ত যে হাইড্রোকার্বনগুলো আছে তারা। সেমভাবে যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়
ইথাইন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন করে। তো এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। এখানে আমরা দেখতেছি যে ব্রোমো ইথেন, সো ব্রোমো ইথেন বলতে ওই যে ইয়া এই অ্যালকাইল হ্যালাইড আর কি জিনিসটা, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে NaOH বিক্রিয়া করতেছে, সো কি উৎপন্ন হবে? ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড। এই বিক্রিয়া কিন্তু আমরা একটু আগেও দেখছিলাম, ঠিক না? এটা কোথায় দেখছিলাম? এই যে এই জায়গায় আমরা কি দেখছিলাম যে এই CH3 CH2 Cl NaOH এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে ইথেন, পানি আর সোডিয়াম ক্লোরাইড। আর সো আমি এটার পার্থক্য দেখানোর জন্য একটা ইয়া করি, কপি করি। এটা ধরতেছি এবং এই পেজে যাই। এই যে এই দুইটার আমরা তুলনা করব একটু। আচ্ছা, এটার মধ্যে দেখো, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও NaOH ওটাও NaOH। তাহলে দুইটার মধ্যে বিক্রিয়ার মধ্যে পার্থক্য হইতেছে কি? একটার মধ্যে হচ্ছে ইথানল উৎপন্ন হচ্ছে মানে অ্যালকোহল, আর একটার মধ্যে ইথিন উৎপন্ন হচ্ছে। মানে এটা কি? এটা হচ্ছে অ্যালকিন। একটার মধ্যে ইথানল, একটার মধ্যে অ্যালকিন কেন উৎপন্ন হবে যদি সেম বিক্রিয়া হয়? তো এটার পার্থক্য করার জন্য আমরা যে বিক্রিয়াটা ইউজ করি, সেটার মধ্যে যখন আমরা অ্যালকোহল উৎপন্ন করব, তখন আমরা এই জায়গায় প্রভাবক হিসেবে দিব হচ্ছে জলীয় দ্রবণ। সেটা হচ্ছে জলীয় দ্রবণ বা পানির মধ্যে আমরা বিক্রিয়াটা করতেছি এটা। আর যখন আমরা এই থেকে ইথাইল ক্লোরাইড বা এরকম অ্যালকাইল হ্যালাইড থেকে ইথিন উৎপন্ন করতে যাব, তখন আমাদের এই জায়গায় দিতে হবে অ্যালকোহলিক দ্রবণ, মানে মিডিয়ামটা থাকবে হচ্ছে অ্যালকোহলিক। এটার একটা লজিক এমনি চিন্তা করা যায় যে আমরা তো জানি লাসাতিলীয় নীতি অনুযায়ী যেটা বেশি হয়ে যায় ওইটা কমায়, ঠিক না? সো এই ক্ষেত্রে এরকম একটা বিক্রিয়া থেকে একটা টাইম আমি জলীয় দ্রবণ করি, মানে জলীয় মাধ্যমে করি আর অ্যালকোহলিক মাধ্যমে করি, ইথিন ইথানল দুইটাই কিন্তু উৎপন্ন হয়। কিন্তু আমি যখন এই দ্রবণটা, এই মাধ্যমটা হচ্ছে অ্যালকোহলিক রাখবো, তখন দ্রবণে কিন্তু আগে থেকে অ্যালকোহল এক্সিস্ট করতেছে। তো আমার কি নতুন করে অ্যালকোহল উৎপন্ন হওয়ার চাহিদাটা থাকবে মানে লাসাতিলীয় নীতি অনুযায়ী, যে সে কি অ্যালকোহল উৎপন্ন করতে চাবে? চাবে না কিন্তু। তাহলে সে বেশি কি উৎপন্ন করবে? ইথিন উৎপন্ন করবে। আবার এই জলীয় দ্রবণের ক্ষেত্রে সে ইথিন, ইথাইন, ইথানল দুইটাই উৎপন্ন করতে চাইতেছে। কিন্তু জলীয় দ্রবণের কি উদ্দেশ্যটা কি? সে ইথানল যে উৎপন্ন করতে চাইতেছে, সেই লাসিথিলীয় নীতি অনুযায়ী ইথানলটা ডাইরেক্ট উৎপন্ন হইতে পারে, এবং ইথিন যেহেতু একটু তেলতেলা পদার্থ, এটা মানে আলাদা করা খুব সহজ। সো ডাইরেক্ট ইথানল উৎপন্ন হচ্ছে এই জায়গায়। সো আমরা যখন এই বিক্রিয়ার মধ্যে সেম ধরনের বিক্রিয়া যদি জলীয় দ্রবণ মাধ্যম হিসেবে ব্যবহার করি তাহলে ইথানল, আর যদি অ্যালকোহলিক মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি তাহলে এরকম ইথিন উৎপন্ন হবে। ওকে, আর এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখতেছি যে ইথাইন মানে হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার মধ্যে ট্রিপল বন্ড আছে, এটার সাথে আমরা পানির বিক্রিয়াটা দেখতেছি। এই বিক্রিয়া ইথানল কিন্তু একদম ফার্স্টেই উৎপন্ন হয়ে যায় না। এটার মধ্যে কাহিনীটা বুঝি একটু। এই যে CH ট্রিপল বন্ড CH, পানি কেমনে ভাঙে আমরা দেখছিলাম, একটা H+ একটা OH- এইভাবে ভাঙে। তো H+ এটা কি অবশ্যই যে ট্রিপল বন্ড দেখা আকৃষ্ট হবে এই জায়গায়, তাহলে একটা বন্ধন রে সে ভাঙলো, এবং এই OH- এই বন্ধন ভাঙার কারণে এই যে এটা CH+ হয়ে রয়েছে, এখানে গিয়ে অ্যাটাক করবে, এবং দেখো কি উৎপন্ন হইলো, CH2 ডাবল বন্ড CH OH, এই হলো অবস্থা। এতটুকু উৎপন্ন হয়েছে, কিন্তু এটা কিন্তু ইথানল না। ইথানল দেখতে কিরকম? ইথানল হচ্ছে এরকম CH3CH এরকম। তো এটা আর এটার মধ্যে কি একটা ডিফারেন্স আছে না? তো এটা থেকে এটা কেমনে হয়েছে? এটার মধ্যে লজিকটা হচ্ছে এই জায়গায় ডাবল বন্ড যে আছে, এই ডাবল বন্ড আর এই জায়গায় এই CH OH, এই জিনিসটার মধ্যে একটু নতুন করে একটা ফরমেশন সৃষ্টি হয়। এখানে CH থাক, ডাবল দুইটা হাইড্রোজেন থাক, সমস্যা নাই। এখানে ডাবল বন্ড C, এখানে একটা H, এখানে একটা O, এখানে একটা H দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই। এই হচ্ছে অবস্থা। এই জায়গায় কি করতেছে, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা ভেঙে যায়, মানে জিনিসটা হচ্ছে অক্সিজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, এবং সে হচ্ছে ইলেকট্রন চায়। তো সে কি করে, এই হাইড্রোজেনটা থেকে ইলেকট্রনটা নিয়ে নেয়। ইলেকট্রন নিয়ে নিলে কি হলো, এই হাইড্রোজেন গেল সুইটটা, এবং ছুটে যাওয়ার কারণে সে হইলো H+, এবং এই অক্সিজেনটা হইলো নেগেটিভ। নেগেটিভ হওয়ার আবার কিন্তু তার বন্ধন যেহেতু ছুটে গেছে, তাহলে সে বন্ধনটা এখন কার সাথে করবে? কার্বনের সাথে করবে অবভিয়াসলি। এবং কার্বনের সাথে তাহলে তার বন্ধনের অবস্থা কি হইলো এরকম, ডাবল বন্ড ও, এবং এই বন্ধন কিন্তু এক্সিস্ট করতেছে না, আর এই বন্ধন চলে গেছে। এখন দেখো তো,
একটা হাইড্রোজেন আমার H+ আছে এবং তার মধ্যে একটা বন্ধন নাই, এই কার্বনে কিন্তু একটা বন্ধন আছে, সে কি এই হাইড্রোজেনকে ওই ইলেকট্রনটা দেওয়ার মাধ্যমে এই জায়গায় বন্ধনটা সৃষ্টি করে ফেলবে না? তাহলে দেখো তো কি উৎপন্ন হলো, এটাই কিন্তু আমাদের এই যে ইথানল। ইথানল দেখতে এরকম ছিল, CH3 C++OH, এই যে এটা আর এটা একই জিনিস। এইভাবে পুনর্বিন্যাসের মাধ্যমে জিনিসটা উৎপন্ন হয় 2-3 ধাপে। আচ্ছা, এই বিক্রিয়াটা গেল। তারপর হচ্ছে ইথাইন, ইথাইনের সাথে ব্রোমিনের বিক্রিয়া, তো এটা টেট্রাব্রোমোইথেন উৎপন্ন হয়। এটার কাহিনীও কিন্তু এই যে এই জায়গায় যেরকম করে ব্যাখ্যা করলাম এইভাবে, তবে ব্রোমিন কিন্তু ফ্রি রেডিক্যাল মোডে ভাঙবে, যে এরকম ফ্রি রেডিক্যাল, তখন যে কোনো একটা দ্বারা সে বিকশিত হবে, তো বিকর্ষণ হইলে পরে অ্যাটাক করতে করতে টেট্রাব্রোমোইথেন উৎপন্ন হবে। এই জায়গায় দেখতেছি যে ইথানল, ইথানল হচ্ছে জাইমান অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে ইথানিক অ্যাসিড উৎপন্ন করতেছে। এটার মধ্যে আসলে হয় কি, এই জায়গায় K2Cr2O7 আর H2SO4 এটা ইউজ করছে। এই জায়গায় জাইমান অক্সিজেন আসছে থেকে, এটা বোঝানোর জন্য এই জিনিসটা অ্যাড করা হয়েছে। মানে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যদি H2SO4 যোগ করি, তাহলে কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে জাইমান অক্সিজেন উৎপন্ন হয় এবং সেই জাইমান অক্সিজেন এই ইথানলকে জারিত করতে করতে ইথানিক অ্যাসিডে রূপান্তর করে। আচ্ছা, এই বিক্রিয়াটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এটা কেন? কারণ হচ্ছে আমরা যখন অ্যালডিহাইড থেকে অ্যাসিডে রূপান্তর করব, তখন এই জিনিসটা লাগে, এই বিক্রিয়াটা। এখানে কিছু বাংলা কথা বলা আছে, এটাও কিন্তু আসলে বিক্রিয়ার কথাই বলছে। যে এটা একটু যদি পড়ি, সূর্যালোকের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। আচ্ছা, সম্পৃক্ত কার্বন অ্যালকোন হ্যালোজেন, আচ্ছা এই বিক্রিয়ায় কিন্তু আমরা এই যে ক্লোরিনেশন নামক যে বিক্রিয়াটা আছে ওইটাই দেখছিলাম। এটা কিরকম দেখছিলাম, যে কোনো একটা অ্যালকেন লাইক CnH2n+2, এটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে, তাহলে কি হবে, CnH2n+1 Cl প্লাস HCl। এই হচ্ছে অবস্থা। এই বিক্রিয়াটাই এই জায়গায় বলে দিছে কেমনে কেমনে কাজ করে। তারপরে হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। এটা কি বলছে, হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে যদি এরকম বিক্রিয়ার থেকে মাধ্যমে H2O2 ব্যবহার করা হয়, তাহলে অ্যালকিন মানে হচ্ছে অ্যালকিনের একটা অবস্থা যদি আমরা নেই C2H4, তাহলে সে কি করবে, অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে মানে HBr এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যালকাইল ব্রোমাইড। আচ্ছা, এইটার মধ্যে আছে একটা কাহিনী। এটার মধ্যে কাহিনীটা কি, C2H4 কে আমরা এইভাবে লিখি, C++CH2H2। ওকে, তাহলে এটার মধ্যে আমরা HBr যোগ করতেছি এবং H2O2 আমরা এই জায়গায় প্রভাবক হিসেবে দিছি। তো প্রভাবক হিসেবে দিলে কি হয়, এই হাইড্রোজেনটা এই জায়গায় যখন একটা যুক্ত হবে আর ব্রোমিনটা এক জায়গায় যুক্ত হবে। তো এটার মধ্যে তো মোটামুটি সুষম বিভাজন আছে, যে কোনো একটা জায়গায় হাইড্রোজেন, যে কোনো একটা জায়গায় ব্রোমিন লাগলেই হইতেছে। তো এটা উৎপন্ন হবে এরকম CH3CH2Br, এটা। তো এখানে আমরা এই CH2 যদি না নিয়ে অন্য একটা কিছু নেই, তাহলেই কিন্তু ঝামেলাটা সৃষ্টি হয়। যেমন আমরা যদি বলি এটা হচ্ছে একটা উপাদান CH3CH2 এখানে, আর এটা হচ্ছে একটা H রয়েছে, এই হচ্ছে অবস্থা। এই জায়গায় যদি আমরা HBr ইউজ করি, তাহলে H2O2 দিলে আর না দিলে দুইটা গ্যাস উৎপন্ন হয়। তো আমরা ফার্স্টে H2 যেহেতু বলছে, তাহলে ওটা দিলে কি হয় এটা বুঝি। তো এখানে আমার CH ডাবল বন্ড CH2, এই বিক্রিয়ায় HBr যোগ করা হইতাছে। সো HBr ভাঙবে H আর Br রূপে H+Br-। তাহলে এই জায়গায় কি হইতাছে, এই হাইড্রোজেনটা আর ব্রোমিনটা অ্যাটাক করে এখানে একটা বন্ধন সৃষ্টি করবে এবং দেখা যায় যে হাইড্রোজেন এইখানেও যুক্ত হইতে পারে, আবার এইখানেও যুক্ত হইতে পারে। কোনখানে যুক্ত হবে ওইটা কেমনে বুঝবো? তো আসলে যদি একটু ব্রডভাবে বলি, তাহলে দুইটাই উৎপন্ন হয়, তবে একটা হচ্ছে অনেক বেশি পরিমাণে উৎপন্ন হয় আর একটা অনেক কম পরিমাণে উৎপন্ন হয়। তো এটাকে যদি আমরা একটু করে নেই, একটু মুছে ফেলি, আচ্ছা না, আচ্ছা এটা আবার একটু লিখি উপরের দিকে। তাহলে আমরা কি করতেছিলাম, একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন দেখতেছিলাম এভাবে। এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH,
এটা হচ্ছে CH2, এর সাথে আমরা HBr এর বিক্রিয়া করতেছিলাম এবং ইয়া ছিল একটা কি বলা হয় এটাকে, H2O2 এর উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা করতেছি। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি যে HBr যখন উৎপন্ন হইতেছে এর মধ্যে হাইড্রোজেন এবং বিআর দুইটাই আছে। হাইড্রোজেন এখানেও যুক্ত হইতে পারে, এখানেও যুক্ত হইতে পারে, এবং দুইটা কেস, একটা হচ্ছে CH3 CH2 CH2Br, এটা উৎপন্ন হইতে পারে, আবার CH3 CHBr CH3 এটাও উৎপন্ন হইতে পারে। এখন কোনটা উৎপন্ন হবে, এটার কাহিনী হচ্ছে যদি H2O2 প্রয়োগ করা হয় তবে মোটামুটি একটা সুষম বিভাজন ঘটবে, মানে যার হাইড্রোজেন কম আছে সে হাইড্রোজেন পাবে। তো এই জায়গায় কি তার হাইড্রোজেন কম আছে, তো সে হাইড্রোজেনটা পাবে, তো এটা উৎপন্ন হবে। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। মানে জৈব যৌগের মধ্যে যখন একাধিক কেস হয় তখন প্রতিটা কেসই উৎপন্ন হয়, এবং যেটা বেশি পরিমাণে উৎপন্ন হয় সেটাকে বলা হয় মেজর, এবং যেটা কম পরিমাণে উৎপন্ন হয় সেটাকে বলা হয় মাইনর। তো এটা হচ্ছে 99% উৎপন্ন হয়, আর এটা হচ্ছে 1% উৎপন্ন হয়। আবার তুমি যদি H2O2টা ইউজ না করো, তাহলে যে ঘটনাটা ঘটে ওইটাকে যে বিজ্ঞানীটা ব্যাখ্যা করছিল ওই বিজ্ঞানীর নাম ছিল হচ্ছে মার্কোনিকভ এর নীতি। মার্কোনিকভ এর নীতি কি বলতেছে, এটাকে যদি আমরা একটু বাংলায় একটু মজা করে বলি তাহলে এটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। তেলা মাথায় তেল দেওয়া, তো নাম শুনে বোঝা যাইতেছে যে যে জায়গায় হাইড্রোজেন বেশি ওই জায়গায় হাইড্রোজেনটা যুক্ত হবে, এরকম একটা নীতি, ঠিক না? সো এই জায়গায় H2O2 যদি না দিতাম তাহলে এই HBr তো আবারও ভাঙলে এই অপশন এবং এই অপশন দুইটাই উৎপন্ন হইতে পারতেছে। তো তখন এই মেজর মাইনরটা চেঞ্জ হয়ে যাবে এবং উৎপন্ন হবে হচ্ছে এটা মেজর প্রোডাক্ট হিসাবে। এই যে এই জিনিসটা মেজর প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হবে মার্কোনিকভ নীতি অনুযায়ী। তো H2O2 প্রয়োগ করলে মেজর মাইনর চেঞ্জ হয়ে যায় সেম ভাবে। তো একটা আরেকটার উল্টা কেস, একই বিক্রিয়া মানে HBr কোন একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করতেছে, সরি অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইড বা এরকম এগুলোর সাথে বিক্রিয়া করতেছে। অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে এভাবে যে দুইটা কেস উৎপন্ন হয়, দুইটা কেসের মধ্যে মেজর মাইনর ঠিক করা হয় মার্কোনিকভ নীতি, এবং এই যে এই নীতি যেটা H2O2 প্রয়োগের নীতি এটাকে বলা হয় খারাসের নীতি। এই দুইটা নীতি প্রয়োগ করে যদি মার্কোনিকভ বলা হয়, মানে মার্কোনিকভ অবস্থা বলতে নর্মাল কেস, H2O2 নাই, তাহলে কি তেলা মাথায় তেল দিব, মানে যেখানে হাইড্রোজেন আছে ওইখানে গিয়ে হাইড্রোজেন যোগ করব, মানে H2 আছে এখানে, মানে এখানে একটা H আছে, এখানে দুইটা H আছে, এখানে বেশি আছে, তো তেলা মাথায় তেল দিব, এই জায়গায় 3টা H বানাই দিব। সো এটা হচ্ছে আমার মেজর। আবার H2O2 বা খারাসের নীতি অনুযায়ী তখন কিন্তু সমানাধিকার প্রয়োগ করতে হবে। এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, সো আর একটা হাইড্রোজেন এই জায়গায় আমরা যুক্ত করব। সো এটা গেল। তারপর বলছে অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া অ্যালকোহল পরিণত করে। এটা আমরা দেখে ফেলছি বিক্রিয়াটা, যে অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে জলীয় দ্রবণের বিক্রিয়ায় অ্যালকোহলে পরিণত হয়। এটাই কিন্তু একটু আগে আমরা ব্যাখ্যা করছিলাম যে এক রকমের বিক্রিয়া কিন্তু দুই ধরনের উৎপাদ। এই যে জলীয় দ্রবণ প্রয়োগ করলে অ্যালকোহল উৎপন্ন হয়, আবার অ্যালকোহল যদি প্রয়োগ করি তাহলে ইথিন মানে অ্যালকিন উৎপন্ন হয়। এটাই বলছে ওই জায়গায়। আবার বলতেছে যে যেখানে শক্তিশালী জারক দ্বারা জারিত যদি করি তাহলে অ্যালডিহাইডের কীটন এবং পরবর্তীতে জৈব অ্যাসিডে পরিণত হয়। সো কি বলছে যে অ্যালকোহল যেটা আছে, অ্যালকোহলকে যদি আমরা জারিত করতে থাকি তাহলে ফার্স্টে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড বা কীটন এবং পরবর্তীতে জৈব অ্যাসিডে পরিণত হয়। অ্যালডিহাইড হচ্ছে যে এটা, কীটনও এরকমই অনেকটা। কীটন হচ্ছে দেখতে এরকম, মানে দুই পাশে দুইটা কার্বন থাকবে, মাঝখানে একটা কার্বন থাকবে যার মাথার উপরে ও এরকম, এটা হচ্ছে কিটোন মোড। আর কিটোন মোড যদি না হয় অ্যালডিহাইড মোড হয় তাহলে ওটা দেখতে হচ্ছে এরকম, মানে একদম পাশের কার্বনে ডাবল বন্ড ওটা থাকবে এবং এই পাশে কোনো কার্বন থাকবে না, এই পাশে থাকবে হাইড্রোজেন। এটা অ্যালডিহাইড, এটা কিটোন। সো যদি কোনো একটা অ্যালকোহলে আমরা জারিত করি তাহলে এরকম দুইটা কেস আসবে ফার্স্টে, তারপরে আবার জার্মান অক্সিজেনের প্রভাবে এরকম ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডে পরিণত হবে। এটা হচ্ছে জৈব অ্যাসিড। আচ্ছা, তারপরে এই জায়গায় কি বলছে যে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 এটিএম বায়ু চাপে কি বলা হয় যে জলীয় বাষ্পের H2 এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। আচ্ছা, এই বিক্রিয়া আমরা দেখছি আশা করি। ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 বায়ু চাপে জলীয় বাষ্পের সাথে মানে H2 এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে, যা 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। এই দুইটা বিক্রিয়া আমরা দেখছি। এটা কোথায়?
এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বিক্রিয়া, এই জায়গায় ইথাইন পানির সাথে বিক্রিয়া করে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল উৎপন্ন করে। এটা হচ্ছে একটা কেস। আর আরেকটা হচ্ছে এইখানে এই যে ইথিন পানির সাথে এই যে ইয়াটা করে। তাহলে আমি এই জায়গায় একটু ভুল লিখছিলাম, একটু ঠিক করে দিই। এটা হচ্ছে এই জায়গায় 60 ডিগ্রি সেলসিয়াস না, এটা ছিল 300 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস এবং 60 এটিএম চাপ। এই ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঘটে, ইথিন পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। তারপরে যদি দেখি আমরা, এখানে বলা হচ্ছে যে AgSO4 মানে মার্কিউরিক সালফেট, এটা একটু বিষাক্ত হওয়ায় এই বিক্রিয়াটা আসলে করা হয় না। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনকে উচ্চ তাপ ও চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলেই জৈব অ্যাসিড উৎপন্ন হয়ে যায়, এটা বলছে। তো পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত যে অ্যালকেন লাইক CnH2n+2 অ্যালকেন, এটাকে উচ্চ তাপ মানে অনেক বেশি তাপ আর চাপ দেওয়া হয়, তখন কি হয়, বায়ুর যে অক্সিজেন আছে এটার প্রভাবে এটা অ্যাসিডে পরিণত হয়, Cn-1 বা এরকমই একটা কার্বন যদি এক্সট্রা করে কোনোভাবে অ্যাড করা যায় তাহলে CnH2n+1 COOH এরকম আর কি। আচ্ছা, তারপরে এই জায়গায় বলা হইতেছে যে এগুলা হচ্ছে যেটা বলা হয় পলিমার বিক্রিয়া। এই ইথিন যদি একটা মনোমার হয়, এই ইথিন মনোমার যদি অ্যাডটা নেওয়া হয় এবং এখানে 1000 বায়ুমণ্ডলীয় চাপ এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন দেওয়া হয়, তবে পলিথিন উৎপন্ন হয়। মানে কি হইতেছে, এই যে ডাবল বন্ডটা যে আছে এই ডাবল বন্ডগুলা ভেঙে যেতেছে এবং পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এরকম এই জায়গায় ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড হওয়ার পরে মানে পাশাপাশি অনেকগুলো পরমাণু যখন ছিল, অতিরিক্ত চাপ আর তাপের কারণে এই বন্ধনগুলো ভেঙে যাবে, এই বন্ধনগুলো ভেঙে যাবে এবং তারা পরস্পরের মধ্যে বন্ধন সৃষ্টি করবে। তো এরকম আস্তে 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 এরকম পলিমার হয়ে যাবে একটার সাথে আরেকটা, পরে আর কি এটাই হচ্ছে পলিথিন। তারপর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, আর এটা আসলে একটার সাথে সবগুলো যুক্ত না, এটা মানে যদিও দেখতে একটার সাথে মিলাই দিছি এরকম না, কিন্তু ঘটনাটা এটা হচ্ছে এরকম CH2 CH2, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা CH2 CH2, এইখানে এইখানে, মানে এটা হচ্ছে অনেক লম্বা একটা চেনের মতো গঠন করে। সেম ভাবে ভিনাইল ক্লোরাইড থেকে আমরা পিভিসি উৎপন্ন করি। তার আগে বুঝতে হবে যে ভিনাইল ক্লোরাইড কি জিনিস। তো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ইথিন। ইথিনের সাথে যখন আমরা ক্লোরিন মিলাবো তখন এটা কি উৎপন্ন হবে, CH2 একটা বন্ড CH Cl, তো ডাবল বন্ড থাকবে। তো একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিললে এই জায়গায় HCl উৎপন্ন করলো। বাট এই যে জিনিসটা উৎপন্ন হয়ে গেছে এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডের সাথে যদি আমরা উচ্চ তাপ চাপ এগুলা জৈব পারক্সাইড এগুলো যদি যোগ করে দেয় তাহলে হচ্ছে পলিভিনাইল বা পিভিসি উৎপন্ন হবে। পিভিসি আমরা পাইপ জানি, এই পাইপগুলো হচ্ছে পিভিসি দিয়ে তৈরি হয়। আর প্রোপিন থেকে পলিপ্রোপিন উৎপন্ন করে। প্রোপিন কি, প্রোপিন হচ্ছে যেরকম এটা হচ্ছে গিয়া ইয়া গ্রুপের, অ্যালকিন গ্রুপের। তো এটার মধ্যে 140 এটিএম চাপ প্রয়োগ করা হয় এবং 120 ডিগ্রি তাপ, তার সাথে টাইটানিয়াম ক্লোরাইড, টাইটানিয়াম TiCl4, এটা এই বিক্রিয়া গেল। লাস্টে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন এডিপিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইলন 66 হওয়ার যে বিক্রিয়াটা। এটার মধ্যে আসলে কি হয়, এটার মধ্যে অবশ্যই জায়গায় একটু ভুল আছে, এটা কিন্তু হেক্সামিথিলিন ডায়ামিন না, এটা দেখে বুঝতে যে এই জায়গায় CH2 বা মিথিলিন গ্রুপ আছে মাত্র 4টা, তার মানে এটার নাম আমরা কি বলবো, টেট্রামিথিলিন। টেট্রামিথিলিন টেট্রামিথিলিন। আর এই জায়গায় অ্যাসিড আছে কয়টা, 2টা অ্যাসিড, তার মানে কি ডাই অয়িক অ্যাসিড, ডাইক অয়িক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে তার নাম। আর এটার মধ্যে আমরা কি দেখতেছি, এইটা এই জায়গায় মিথিলিন আছে 6টা, তার মানে হচ্ছে হেক্সামিথিলিন এবং অ্যামিন কয়টা আছে, NH2 গ্রুপকে বলা হয় অ্যামিন গ্রুপ, তাহলে এটা আছে 2টা, তাহলে এটা ডাইঅ্যামিন। তার মানে নাম আসলে এইটার, এর নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর এর নাম কি টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড অথবা এডিপিক অ্যাসিড। আচ্ছা, এটা থেকে কি উৎপন্ন হইতেছে, যে টাইটানিয়াম অক্সাইড এবং তাপের প্রভাবে নাইলন 66। তো নাইলন 66টা কেমন উৎপন্ন হইতেছে, এই জায়গায় আমরা খেয়াল করি, এই জায়গায় ওসি আর ওসিটা রয়েছে এবং OH আর OH নাই হয়ে যাচ্ছে। এটা এই জায়গায় NH এর একটা H আর একটা H নিয়ে 2 অণু পানীয় সৃষ্টি করতেছে। সো এই জায়গায় কিন্তু
এন মোল থেকে 2 এন মোল পানি সৃষ্টি হবে। এটাই কিন্তু লজিক্যাল, কারণ প্রতিটা এন থেকে একটা করে উৎপন্ন হচ্ছে, সরি প্রতিটা এন থেকে 2টা পানি উৎপন্ন হইতেছে। সো এক ফর 1 এন মোল এই জায়গায় 2 এন মোল পানি সৃষ্টি হবে। এটা হচ্ছে কাহিনী। এই জায়গায় OH, এই জায়গায় OH, এখান থেকে একটা H, এখান থেকে একটা H নিয়ে যে গঠনটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে নাইলন 66। এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়া এই পানিগুলো আর কি সরে যায়। তো আর কিছু দেখতেছি না, মোটামুটি আজকের জন্য এইটুকুই, যে জাস্ট বিক্রিয়াটা একটু দেখলাম কিভাবে হয়। এই বিক্রিয়াগুলো থেকে মেইনলি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কনভার্সনগুলো শেখা। একজন যদি কনভার্সনে মোটামুটি ভালো হয়ে যায়, কনভার্সনে ভালো হয়ে গেলে আর এই অধ্যায়ে আটকাটকির কিছু নাই। সো থ্যাংক ইউ।